আরও একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে যেটা নিয়ে কথা বলবো সেটা কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, যেটা হচ্ছে অ্যাকোরিয়ামের ফিল্টার। এই অ্যাকোরিয়ামের ফিল্টার কিন্তু অ্যাকোরিয়ামের মধ্যে থাকা যে মাছ বা যারা প্ল্যান্টেশন করেন সেই গাছগুলো, তাদের হেলথ এবং তাদের যে এনভায়রনমেন্ট এইটাকে কন্ট্রোল করে, মানে এইটাকে তৈরি করে। ফিল্টার কত রকমের এবং তাদের কাজ কি, এই নিয়েই আজকের ভিডিও। তো চলুন শুরু করা যাক। আগের কিছু ভিডিওতে আমি বলেছি যে অ্যাকোরিয়ামে ফিল্টার কিন্তু 3 রকমের হয়। একটা হচ্ছে মেকানিক্যাল ফিল্টার, একটা বায়োলজিক্যাল ফিল্টার, একটা কেমিক্যাল ফিল্টার। তো এই 3টে ফিল্টার কি কি কাজ করে এবার সেগুলো এক এক করে বলি। প্রথমেই বলি মেকানিক্যাল ফিল্টার। এই ফিল্টারটা জলের মধ্যে থাকা যে ছোট ছোট পার্টিকেল, যেগুলো চোখে দেখা যায়, সেই সব পার্টিকেলগুলোকে টেনে নেয় বা পরিষ্কার করে। সেটা ফিশ ওয়েস্ট হতে পারে বা ছোট ছোট জিনিসপত্র, যেগুলো মানে বেঁচে থাকা খাবার দাবার, এইগুলো হতে পারে, যেগুলো জলটাকে ঘোলা করে আর কি। আর এই মেকানিক্যাল ফিল্টারই কিন্তু সাধারণত জলটাকে যে দেখতে পরিষ্কার লাগছে এই কাজটাই করে। এই মেকানিক্যাল ফিল্টারের কাজটা করে হচ্ছে স্পঞ্জ ফিল্টার, অথবা যদি আপনাদের কাছে টপ ফিল্টার বা ওই ক্যানেস্টার ফিল্টার থাকে, সেখানে যে ফিল্টার প্যাড বা ফিল্টার ফ্লস দেওয়া হয়, সেইগুলোই মেকানিক্যাল ফিল্টারের কাজ করে। যে জলের মধ্যে থাকা যেসব পার্টিকেলগুলো আর কি চোখে দেখা যায়, সেগুলোকে ওরা অ্যাবজর্ব করে টেনে নিয়ে পরিষ্কার জলটাকে বার করে। এরপর কেমিক্যাল ফিল্টার। কেমিক্যাল ফিল্টার যে কাজটা করে সেটা কিন্তু চোখে দেখা যায় না, কারণ এরা এই কেমিক্যাল ফিল্টারটা জলের মধ্যে থাকা যেসব টক্সিক জিনিসপত্র থাকে, বিষাক্ত জিনিসপত্রগুলো থাকে, বিষাক্ত কেমিক্যাল থাকে কিছু, তো সেইগুলোকে অ্যাবজর্ব করে নেয়। তো এই কেমিক্যাল ফিল্টারের কাজটা করে হচ্ছে অ্যাক্টিভ কার্বন, রেজিন, এইসব টাইপের জিনিসপত্রগুলো। তো এইগুলো তখনই দরকার হয় যখন আপনার জলের মধ্যে যদি এইরকম কোনো অতিরিক্ত পরিমাণে টক্সিক কেমিক্যাল থাকে, তবেই। যদি কেউ পরিষ্কার আরও ওয়াটার ইউজ করেন, তাদের কেমিক্যাল ফিল্টারেশনটা সাধারণত দরকার হয় না। এরপর যেটা সব থেকে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে বায়োলজিক্যাল ফিল্টার। কারণ এই বায়োলজিক্যাল ফিল্টারই আপনার ট্যাঙ্কের মধ্যে যেসব মাছ আছে তাদের থেকে যে ফিশ ওয়েস্টটা ক্রিয়েট হয়, বা তাদের যে খাবার দিলেন, সে খাবার বেঁচে গেল, সেই খাবারগুলো পচে যে অ্যামোনিয়াটা তৈরি হয়, সেই অ্যামোনিয়াটাকে ভেঙে নাইট্রোজেন সাইকেল যেটাকে বলে, সেইটাকে কমপ্লিট করে। কারণ এই বায়োলজিক্যাল ফিল্টারের মধ্যেই তৈরি হয় বেনিফিশিয়াল ব্যাকটেরিয়া, এবং এই বেনিফিশিয়াল ব্যাকটেরিয়াই এই অ্যামোনিয়াটাকে ভেঙে অ্যামোনিয়া থেকে নাইট্রাইট, নাইট্রাইট থেকে নাইট্রেট, এই সাইকেলটাকে কমপ্লিট করে। তো বায়োলজিক্যাল মিডিয়াটা খুব জরুরি একটা জিনিস আপনার ট্যাঙ্কের ক্ষেত্রে। এই বায়োলজিক্যাল ফিল্টার যদি ঠিকঠাক না থাকে, আপনার ট্যাঙ্কে যদি বেনিফিশিয়াল ব্যাকটেরিয়ার থাকার জায়গা না তৈরি হয়, তাহলে কিন্তু আপনার ট্যাঙ্কে যদি একদম স্বচ্ছ কাঁচের মতো আরও ওয়াটারও দেন, দিয়ে তার মধ্যে মাছ রাখেন, সেখানে কিন্তু মাছ ভালো থাকবে না। কারণ সেই জলের মধ্যে ওই বেনিফিশিয়াল ব্যাকটেরিয়া নেই, যেটা মাছকে থাকার উপযোগী করে একটা অ্যাকোরিয়ামের মধ্যে। তো এই বায়োলজিক্যাল মিডিয়াটা খুব গুরুত্বপূর্ণ, এই জন্যেই আমি এটাকে আলাদা করে এটার উপরে জোর দিয়ে বললাম। এবারে বলি বাজারে কি কি ফিল্টার কিনতে পাওয়া যায় এবং সেই ফিল্টারগুলোর কিরম কি কাজ করে। প্রথমে বলি যে ফিল্টারগুলো ট্যাঙ্কের বাইরে থাকে সেই নিয়ে। তো বাইরে থাকে মানে জলের বাইরে থাকে, যে ফিল্টারটা জলটাকে টেনে সেই ফিল্টারের মধ্যে নেয় এবং নিয়ে ফিল্টার করে আবার ট্যাঙ্কের মধ্যে ফেরত পাঠায়। তো তার মধ্যে সবার প্রথমে বলি হ্যাং অন ব্যাক ফিল্টার, যেটা ট্যাঙ্কের পিছনে লাগিয়ে দেওয়া যায় এবং একটা নল থেকে সেই জলটা ওই ফিল্টারের মধ্যে যায়, গিয়ে সেখান থেকে ফিল্টার হয়ে জলটা বেরিয়ে আসে। এটা যে কোনো ছোট ট্যাঙ্কের ক্ষেত্রে খুব ভালো একটা ফিল্টার হিসাবে কাজ করে, কারণ ওই হ্যাং অন ব্যাক ফিল্টারের মধ্যে কিন্তু ওই ফিল্টার প্যাডস থাকে, যেখানে মেকানিক্যাল ফিল্টারটা হয়ে যায়, এবং তার মধ্যে কিছু যদি আপনি বায়োলজিক্যাল মিডিয়া দিয়ে দিতে পারেন, তো সেখানে বায়োলজিক্যাল ফিল্টারের ব্যাপারটাও হয়ে যায়। তো এই হচ্ছে হ্যাং অন ব্যাক ফিল্টার, যেটা একটা ছোট ট্যাঙ্কের যদি আপনি করেন, তো সেই ট্যাঙ্কে আপনি হ্যাং অন ব্যাক ফিল্টার ইউজ করতে পারেন। এটা ছোট ট্যাঙ্কের ক্ষেত্রে খুব ভালো একটা এফিশিয়েন্ট ফিল্টার। এরপরে বলি ক্যানিস্টার ফিল্টার।
ক্যানিস্টার ফিল্টার তারাই ব্যবহার করে যাদের কাছে একটু বড় ট্যাঙ্ক আছে, 3 ফুট 4 ফুট বা তার থেকে বড় ট্যাঙ্ক আছে। এই ক্যানিস্টার ফিল্টারের ফিল্টারেশনের ক্ষমতাটা অনেকটা বেশি, অনেকটা খরচ সাপেক্ষও বটে। তো এটাও ওই রকম এক্সটার্নাল ফিল্টার হিসাবেই কাজ করে। ট্যাঙ্ক থেকে জলটা বাইরে যায়, গিয়ে সেই ক্যানিস্টার ফিল্টারের মধ্যে প্রসেস হয়ে আবার পরিষ্কার জলটা আবার ট্যাঙ্কের মধ্যে ফেরত আসে। এই ক্যানিস্টার ফিল্টারের যেটা বললাম যে তার ক্যাপাসিটি অনেক বেশি, মানে ঘন্টায় অনেক লিটার জল একসাথে ফিল্টার করতে পারে। আর সেম আরেকটা ফিল্টার হয় যেটা সাম্প ফিল্টার, যেটা ট্যাঙ্কের বাইরে একটা সাম্প সিস্টেম, অর্থাৎ একটা অ্যাকোয়ারিয়ামের মতোই বানিয়ে সেখানে পার্ট বাই পার্ট বিভিন্ন মিডিয়া রেখে, ওই মেথডটা অলমোস্ট ওই ক্যানিস্টার ফিল্টারের মতোই, যে সেখান থেকে জলটা বিভিন্ন লেয়ারে লেয়ারে পরিষ্কার হয়ে ফিল্টারেশন হয়ে সেই জলটা তারপরে আবার গিয়ে ট্যাঙ্কের মধ্যে ঢুকে যায়। তো এই গেল এক্সটার্নাল ফিল্টারের টাইপসগুলো। এবারে ইন্টারনাল ফিল্টার, মানে যে ফিল্টারটা জলের ভেতরে থাকে, মানে আপনারা বুঝতেই পারছেন যে স্পঞ্জ ফিল্টার। স্পঞ্জ ফিল্টার জলের ভেতরেই থাকে একটা স্পঞ্জ, তার মধ্যে ওই এয়ার পাম্পটা দেওয়া থাকে, এবং এই এয়ার পাম্পের ওই প্রেসারে যে হাওয়াটা বেরোয় সেইখান থেকে যে ভ্যাকুয়ামটা ক্রিয়েট হয়, সেখান থেকে আশপাশ থেকে সেই জলগুলো ফিল্টারের দিকে যায় এবং জলের মধ্যে থাকা যে ছোট ছোট পার্টিকেলগুলো সেটা ফিল্টারের মধ্যে আটকে যায়। আর এইভাবেই এই স্পঞ্জ ফিল্টারটা আর কি কাজ করে। এই স্পঞ্জ ফিল্টারটা কিছুটা হলেও বায়োলজিক্যাল ফিল্টার হিসাবেও কাজ করে, কারণ তার মধ্যে যেসব ছোট ছোট ছিদ্র আছে তার মধ্যে বেনিফিশিয়াল ব্যাকটেরিয়া থাকতে পারে। এই বেনিফিশিয়াল ব্যাকটেরিয়া, বারবার বলছি, খুব ভাইটাল একটা জিনিস আপনার ট্যাঙ্কের ফিল্টারেশনের ক্ষেত্রে। তো যে ফিল্টারেশনই করবেন আপনাকে মাথায় রাখতে হবে সেখানে যেন বেনিফিশিয়াল ব্যাকটেরিয়ার তৈরির ব্যবস্থাটা থাকে। এতক্ষণ যে ফিল্টারগুলোর কথা বললাম সেগুলো কিন্তু আপনাদেরকে চালিয়ে রাখতে হবে, মানে তার জন্য একটা ইলেকট্রিক সোর্স লাগবে, ওটাকে সবসময় চলছে কিনা আপনাকে খেয়াল রাখতে হবে। এইবার যে ফিল্টারটার কথা বলবো এটাকে আপনাকে চালিয়ে রাখতে হবে না, ট্যাঙ্কের মধ্যে রেখে দিলেই হবে, যেটা হচ্ছে আন্ডারগ্রাভেল ফিল্টার। মানে আপনার ট্যাঙ্কের মধ্যে যেসব সাবস্ট্রেটগুলোকে আপনি ব্যবহার করবেন সেইগুলো কিন্তু খুব ভালো ফিল্টারেশনের কাজ করে। অর্থাৎ আপনার ট্যাঙ্কের মধ্যে যদি লাভা রক্স থাকে, যার মধ্যে প্রচুর ছোট ছোট ছিদ্র থাকে, এই রকম টাইপের লাভা রক্স, গ্র্যাভেলস যদি থাকে, অথবা একটা স্যান্ডের লেয়ার অনেকে দেয়, তো এইগুলো কিন্তু বায়োলজিক্যাল ফিল্টার হিসাবে কাজ করে। তো এই আপনার যদি বেয়ার বটম ট্যাঙ্ক করেন, অনেক জায়গায় দেখেছেন যে বেয়ার বটম ট্যাঙ্ক রয়েছে, সেখানে অনেক বড় বড় মাছ রয়েছে, কিন্তু তাহলে সেখানে বায়োলজিক্যাল ফিল্টারেশন হচ্ছে কোত্থেকে? তো এই ক্ষেত্রে কিন্তু ওই যেটা বললাম যে এক্সটার্নাল ফিল্টার যেখানে সাম্প ফিল্টার থাকে, সেখানে প্রচুর পরিমাণে বায়োলজিক্যাল ফিল্টার থাকে। আর আপনার যদি এক্সটার্নাল ফিল্টার নাও থাকে, আপনার যদি একটা স্পঞ্জ ফিল্টার দিয়ে রেখেছেন আপনার ট্যাঙ্ক, তবে কিন্তু আপনার ট্যাঙ্কের মধ্যে ওই মানে সাবস্ট্রেটের মধ্যে থাকার যে ছোট ছোট গ্র্যাভেলসগুলো, সেইগুলো কিন্তু আপনার বায়োলজিক্যাল ফিল্টারের কাজ করবে। এক্ষেত্রে আপনি আপনার ট্যাঙ্কের সাবস্ট্রেট হিসাবে বা আপনার যে বেস লেয়ারটা, সেখানে আপনি ছোট ছোট লাভা রক বা সেরামিক রিং বা এরম টাইপের কুচো পাথর, এরম টাইপের জিনিসপত্র ব্যবহার করতে পারেন। সেক্ষেত্রে আপনার ট্যাঙ্কের বায়োলজিক্যাল ফিল্টার কিন্তু অনেকটা স্ট্রং হয়ে যাবে। এইবারে প্রশ্ন আসে যে আপনি আপনার ট্যাঙ্কে কি ফিল্টার ব্যবহার করবেন, বা আপনার ট্যাঙ্কে যে ফিল্টারটা আছে সেটা কি সাফিসিয়েন্ট? তো এক্ষেত্রে আপনাকে বুঝতে হবে বায়োলোড অর্থাৎ আপনার ট্যাঙ্কের মধ্যে যে মাছ আছে তারা কতটা পরিমাণ ওয়েস্ট ক্রিয়েট করছে, তারা কতটা পরিমাণ খাবার খাচ্ছে, আপনি কতটা পরিমাণ খাবার খাওয়াচ্ছেন। তো সেইটাকে আপনাকে বুঝে আপনাকে আপনার ফিল্টারটাকে চুজ করতে হবে। তো যত বেশি মাছ তত বেশি ফিশ ওয়েস্ট ক্রিয়েট হবে, তত বেশি বায়োলোড। তো এক্ষেত্রে আপনাকে বুঝতে হবে যে আপনার ট্যাঙ্কের মধ্যে যদি মাছের পরিমাণ খুব বেশি থাকে, তারা যদি খুব বেশি ফিশ ওয়েস্ট ক্রিয়েট করছে, কেউ একটু বেশি খাবার খাওয়ান, তো সেক্ষেত্রে কিন্তু বায়োলোডটা তার ট্যাঙ্কে অনেকটা বেশি বেড়ে যাবে। তো যখনই বায়োলোড বেড়ে যাবে তখনই আপনার ওই বেনিফিশিয়াল ব্যাকটেরিয়া বা বায়োলজিক্যাল ফিল্টারটাকে স্ট্রং করে ফেলতে হবে। এবার বায়োলোড যদি আপনার সাফিসিয়েন্ট না থাকে তাহলে আপনি কি করে বুঝবেন? দেখুন, বায়োলোড যদি ঠিকঠাক না থাকে ট্যাঙ্কে, সেক্ষেত্রে সবার আগে যেটা হয় সেটা হচ্ছে
জল ঘোলাটে হয়ে যায়, ব্যাকটেরিয়াল ব্লুম যেটাকে বলে। অর্থাৎ যে অ্যামোনিয়াটা তৈরি হয়েছে বা যে ফিশ ওয়েস্টটা তৈরি হয়েছে তার জন্য যে ব্যাকটেরিয়াগুলো তৈরি হয়েছে সেই অ্যামোনিয়াকে কনজিউম করার জন্য তারা থাকার জায়গা পায়নি, আপনার ওখানে মানে কি বায়োলজিক্যাল মিডিয়া নেই, তো তাই জন্য তারা ওখানে মরে গিয়ে ব্যাকটেরিয়াল শেল বডিগুলো জলের মধ্যে ভেসে জলটাকে পুরো ক্লাউডি করে দেয়। তো এই রকম যদি হয় আপনাকে বুঝতে হবে বায়োলোডে তো কিছু একটা সমস্যা হচ্ছে। এছাড়া মাছ যদি খুব মানে ফ্রিকোয়েন্টলি দেখছেন আপনার মাছ ট্রেসে চলে যাচ্ছে, খাওয়া বন্ধ করে দিচ্ছে, তো সেক্ষেত্রেও বুঝতে হবে যে বায়োলডের কিছু একটা সমস্যা হয়েছে, অ্যামোনিয়া বাড়ছে বা কিছু, তখন টেস্ট কিট দিয়ে আপনাকে সেইটাকে দেখে নিতে হবে যে অ্যামোনিয়া বেড়েছে কিনা। অ্যামোনিয়া স্পাইক হয় অনেক সময় যদি বায়োলোড ঠিকঠাক না থাকে। তো এই সব ক্ষেত্রে ইমিডিয়েট অ্যাকশন হিসাবে আপনারা ওয়াটার চেঞ্জ করে ফেলতে পারেন। যদি দেখেন যে খুব বেশি জল ঘোলা হয়ে গেছে বা মাছ ট্রেসে চলে যাচ্ছে, মাছ মরে যাচ্ছে, তো আপনারা 30% 40% মতো ওয়াটার চেঞ্জ করে ফেলতে পারেন। করে তারপরে আপনার এক্সট্রা বায়োলজিক্যাল মিডিয়া আপনার ট্যাঙ্কের মধ্যে হোক, আপনার ফিল্টারের মধ্যে হোক, আপনি অ্যাড করতে পারেন। এইভাবে কিছুদিন কিন্তু ব্যাপারটাকে চালাতে হবে, যাতে করে ওই বায়োলজিক্যাল মিডিয়ার মধ্যে ব্যাকটেরিয়াগুলো তৈরি হতে পারে। এই সময়টা দিলে তবেই ওই বেনিফিশিয়াল ব্যাকটেরিয়াগুলো তৈরি হবে এবং তারপরে আপনার ট্যাঙ্ক স্টেবল হবে। আপনার ট্যাঙ্কে যদি বায়োলোডের কিছু সমস্যা এসে থাকে সেটা কিন্তু একদিনে এই সমস্যার সমাধান হবে না। এই জিনিসগুলো করলে কিছুদিন সময় দিলে তারপরে আস্তে আস্তে ট্যাঙ্কটা ব্যালেন্সড হয়ে যাবে। এক্ষেত্রে বলে রাখি, এই বায়োলজিক্যাল মিডিয়াগুলো ছাড়াও আপনার ট্যাঙ্কে যদি লাইভ প্ল্যান্ট থাকে, সেই লাইভ প্ল্যান্ট কিন্তু নাইট্রেটকে রিডিউস করতে সাহায্য করে। তো এরাও বায়োলোডকে কন্ট্রোল করতে একটা ভূমিকা পালন করে থাকে। তো আপনার ট্যাঙ্কে যদি লাইভ প্ল্যান্ট থাকে, তারা যদি হেলদি থাকে, তার মানে তারাও আপনার ট্যাঙ্কের বায়োলোড কন্ট্রোল করতে সাহায্য করছে। এরপরে আসি, এই যে ফিল্টারগুলো আপনি ব্যবহার করছেন, মানে টপ ফিল্টার হোক, স্পঞ্জ ফিল্টার হোক, হ্যাং অন ব্যাক ক্যানিস্টার, তো এই ফিল্টারগুলোকে আপনাকে তো পরিষ্কার করতে হবে। মানে কখন বা কিভাবে পরিষ্কার করবেন? স্পঞ্জ ফিল্টার পরিষ্কার করার সবথেকে ভালো উপায় হচ্ছে, মানে যেরকম ট্যাঙ্কে স্পঞ্জ ফিল্টার চলছে সেটাকে চলতে দিন। যখন দেখছেন যে সেই মেকানিক্যাল ফিল্টারেশনটা, যে জল পরিষ্কার রাখার ব্যাপারটা সে আর করতে পারছে না, স্পঞ্জের গায়ে অনেকটা ময়লা জমে গেছে, তখন আপনি একদিন স্পঞ্জটাকে বার করে ভালো করে চিপে একটুখানি জল বার করে 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 একটু সময় ধরে ওই স্পঞ্জটাকে পরিষ্কার করুন, করে আবার লাগিয়ে দিয়ে দিন। এইটা হচ্ছে স্পঞ্জ ফিল্টার পরিষ্কার করার একটা খুব সিম্পল প্রসেস। এইবারে আপনার যে আদার্স ফিল্টারগুলো, মানে টপ ফিল্টার বা হ্যাং অন ব্যাক ফিল্টার, এইসব ফিল্টারের ক্ষেত্রে বলবো, আপনার এইসব ফিল্টারের মধ্যে বায়োলজিক্যাল মিডিয়া থাকে। তো যে ফিল্টারের মধ্যে বায়োলজিক্যাল মিডিয়া আছে সেই ফিল্টারকে যতটা সম্ভব আপনি হাত না দেওয়ার চেষ্টা করবেন। কেন বলছি? কারণ আপনার ওই ফিল্টারের মধ্যে বায়োলজিক্যাল মিডিয়া রয়েছে এবং তার মধ্যে ওই বেনিফিশিয়াল ব্যাকটেরিয়া কালচারটা কিন্তু কন্টিনিউ চলছে। যদি দেখেন যে ওর মানে যে জলটা সাকশন করে যে জলটা আউটপুটে দেয় সেটার ফ্লো কমে যাচ্ছে, একদম ফ্লো নেই বললেই চলে, তো তখন বুঝতে হবে ওর ভেতরে ময়লা জমে 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 ভেতরটা জাম হয়ে গেছে, তখন আপনাকে ওটাকে পরিষ্কার করে ফেলতে হবে। কিন্তু আপনি টপ ফিল্টারটা খুলে দেখছেন ওপরে অনেক ময়লা জমে রয়েছে, না পরিষ্কার করে দিয়ে, এটা একদম করতে যাবেন না। আপনার যদি ফ্লো ঠিকঠাক থাকে, ওই বায়োলজিক্যাল মিডিয়াগুলোর মধ্যে যে ব্যাকটেরিয়াটা তৈরি হয়েছে ওরাই কিন্তু জলটাকে পরিষ্কার রাখছে। এটা কিন্তু মাথায় রাখতে হবে যে টপ ফিল্টার বা হ্যাং অন ব্যাক ফিল্টার, এইসব ফিল্টারগুলোকে যত কম হাত দেওয়া যায়, যখন দেখা যাবে যে ও আর ওয়াটার ফ্লো একদম কমে গেছে তার, তখনই আপনি ওইটাকে পরিষ্কার করার দিকে যাবেন। নয়তো কোনো প্রয়োজন নেই। ওইটা যদি দেখেন যে খুলে দেখছেন, চোখে দেখে মনে হচ্ছে ও ফিল্টারের মধ্যে প্রচুর ময়লা জমে রয়েছে, সেটাতে কোনো অসুবিধা নেই। তার মানে ওই ফিল্টারটা সিজেন্ড, ওই ফিল্টারটার মধ্যে প্রচুর বায়োলজিক্যাল মিডিয়া রয়েছে এবং তার মধ্যে বেনিফিশিয়াল ব্যাকটেরিয়া রয়েছে। তো সেইটাকে না ঘাটানোই ভালো।
যত দিন পর্যন্ত আপনি ওটাকে চালাতে পারবেন তত দিন পর্যন্ত আপনার ট্যাঙ্কটা কিন্তু হেলদি থাকবে। যেই সময় দেখা যাবে যে আপনার ওই ফিল্টারের ফ্লো কমে গেছে, তখন আপনাকে পরিষ্কার করতেই হবে, এবং সেই পরিষ্কারটা করলে কিন্তু আপনার এতদিন যে বায়োলোডটা ও একা সামলাচ্ছিল, সেক্ষেত্রে ওর ওই পরিষ্কার করার পরে কিন্তু তার ক্ষমতাটা অনেকটা কমে যাবে। সেই আবার আগের মতো জায়গায় যেতে কিন্তু বেশ সময় লাগবে। তো ওই ব্যাপারটা মাথায় রাখবেন যে যে ফিল্টারের মধ্যে বায়োলজিক্যাল মিডিয়া রয়েছে, সেই ফিল্টারকে খুব প্রয়োজন না হলে সেই ফিল্টারকে খুলে পরিষ্কার করার প্রয়োজন নেই। এরপরে অনেকেই প্রশ্ন করবেন যে আমার এই সাইজের ট্যাঙ্ক আছে, এই ফিল্টারটা দিয়ে রেখেছি, একটা স্পঞ্জ ফিল্টার দিয়ে রেখেছি, এটা কি সাফিসিয়েন্ট? দেখুন, এই ব্যাপারটা এইভাবে বলা তো সম্ভব নয়, কারণ অনেক কিছু ফ্যাক্টর এটার মধ্যে ডিপেন্ড করে। আপনার ট্যাঙ্কের সাইজ কত, সেখানে কি জল দিচ্ছেন, সেখানে কটা মাছ আছে, সেখানে যে স্পঞ্জ ফিল্টারটা আছে সেটা কত বড়, ছোট স্পঞ্জ ফিল্টার না বড় স্পঞ্জ ফিল্টার, যদি টপ ফিল্টার থাকে বা হ্যাং অন ব্যাগ থাকে তার ক্যাপাসিটি কত, পার আওয়ার সে কতটা ফিল্টারেশন করছে। তো এই ফ্যাক্টরগুলো কিন্তু মানে ভ্যারি করে যে কোন ট্যাঙ্কের ক্ষেত্রে কি ফিল্টার, কতটা ফিল্টার দরকার। এটা এভাবে ভিডিওতে বলা সম্ভব নয়, বা কেউ বললেন যে আমার এই সাইজের ট্যাঙ্ক আছে, আমার এখানে এই একটা স্পঞ্জ ফিল্টার দেওয়া আছে, সেক্ষেত্রেও এক্স্যাক্টটা বলা সম্ভব নয়। এটা আপনাকেই বুঝতে হবে, এবং কিভাবে বুঝতে হবে সেটা তো বললাম, যে জলের কোয়ালিটিটাকে খেয়াল রাখবেন, যে মানে ক্লাউডি হয়ে যাচ্ছে কিনা, জলটা ঠিকঠাক পরিষ্কার হচ্ছে কিনা, মাছ স্ট্রেসড হয়ে যাচ্ছে কিনা, আপনার ট্যাঙ্কের মধ্যে সাফিসিয়েন্ট বায়োলজিক্যাল মিডিয়া আছে কিনা যেখানে ব্যাকটেরিয়াগুলো থাকবে। তো এই ব্যাপারগুলো যদি আপনি খেয়াল রাখেন, তাহলে আপনার ফিল্টারেশনের বায়োলোড কত, মানে আপনার ট্যাঙ্কের বায়োলোড কত আর কি ফিল্টারেশন লাগবে, সেটা আপনি নিজেই বুঝে যাবেন। আর যেটা বললাম, বায়োলজিক্যাল মিডিয়াকে বেশি ঘাটানোর দরকার নেই। সেটা যত বেশি জলের মধ্যে থাকবে, যত দিন ধরে থাকবে, সে কিন্তু তত বেশি ক্যাপাসিটির একটা বায়োলজিক্যাল ফিল্টারে পরিণত হয়। তো এই ছিল ফিল্টারেশন নিয়ে আজকের ভিডিওটা একটু বড় হয়ে গেল, কারণ এই ফিল্টারেশন সাবজেক্টটা খুব ভাইটাল সাবজেক্ট। তো সেক্ষেত্রে অনেক কিছুই বলার থাকে, অনেক কিছু বলতে পারলামও না এই ভিডিওতে। তো চেষ্টা করব কোনো পরবর্তী ভিডিওতে এটা নিয়ে আরও ডিটেলসে, যদি আপনারা চান, আমরা ভিডিও নিয়ে আসব। তো ভিডিওটা কেমন লাগলো একটু জানাবেন। যদি আপনাদের এখান থেকে কিছু ইনফরমেশন পেয়ে থাকেন, ভিডিওটা শেয়ার করবেন, আর আমাদেরকে ফেসবুক আর ইনস্টাগ্রামেও ফলো করতে পারেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন। অনেক ধন্যবাদ।